ফেডারেল রিজার্ভের বস জেরোম পাওয়েল একবার খুব ভাব নিয়ে বলেছিলেন, আমরা এমন সব নিয়ম বানিয়েছি যাতে জনগণ নিশ্চিত থাকতে পারে যে আমরা শুধু তাদেরই ভালো চাই। আমাদের সব কর্মকর্তা শুধুই জনগণের সেবক। ভাই, এসব শুধু শুনতেই ভালো লাগে। মনে হয় আহারে, এরা বুঝি আমাদের টাকার পাহারাদার, আমাদের অর্থনীতির সত্যিকারের বন্ধু। কিন্তু আসল ঘটনা শুনলে আপনার চোখ কপালে উঠবে। পাওয়েল সাহেবের এই সুন্দর কথাগুলো আর ফ্যান্টাসির মধ্যে কোনোই তফাৎ নেই। ফেডারেল রিজার্ভ বা যাকে আমরা সংক্ষেপে ফেড ডাকি, এদের হিস্ট্রি ঘাটলে দেখবেন এরা জনস্বার্থ না, বরং নিজেদের পকেট আর বড় বড় ব্যাংকারদের স্বার্থ রক্ষাতেই বেশি ব্যস্ত। খবরে বা সিনেমায় ফেড শব্দটা শুনলে আমরা ভাবি এটা হয়তো আমেরিকার সরকারি কোনো ব্যাংক। কিন্তু ভাই, ফাঁকিটা তো তারা এভাবেই দিচ্ছে। আজকে আমরা এই ফেডারেল রিজার্ভের পেছনের আসল কাহিনী ফাঁস করব আর জানবো কেন অনেকে বলে আমেরিকার অর্থনীতির কফিনের শেষ পেরেকটা ঢুকছে এই ফেডারেল রিজার্ভই। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ আলবাস আর আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন। চলুন শুরু করি। শোনেন, পাবলিক যখন খবরে ফেড শব্দটা শোনে তখন ভাবে ও এটা মনে হয় সরকার চালায়। কিন্তু মজার ব্যাপার হলো খোদা আমেরিকার 90% মানুষই জানে না এই জিনিসটা আসলে কি বা কিভাবে কাজ করে। সোজা বাংলায় ফেডারেল রিজার্ভ সিস্টেম হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। আমাদের যেমন বাংলাদেশ ব্যাংক আছে অনেকটা তেমন, কিন্তু এই জন্মটা মোটেও স্বাভাবিক ছিল না। 1913 সালের 23শে ডিসেম্বর, ক্রিসমাসের ঠিক আগে যখন সবাই ছুটিতে যাওয়ার মুডে, তখন চুপিসারে প্রেসিডেন্ট উইড্রো উইলসনের হাত ধরে পাশ হয়ে গেল ফেডারেল রিজার্ভ অ্যাক্ট। আর ঠিক একই সময় জন্ম নিল আমেরিকার জনগণের আরেক আতঙ্কের নাম IRS বা ইনকাম ট্যাক্স মামারা। অফিসিয়ালি বলা হলো এর উদ্দেশ্য নাকি একটা সেন্ট্রালাইজ সিস্টেম বানানো, যাতে ভবিষ্যতে আর কোনোদিন অর্থনীতির ধস বা মন্দা না আসে। মানে দেশের বিপদে এরা ঢাল হয়ে দাঁড়াবে। কিন্তু বাস্তবে কি দেখলাম? 1930 সালে সে ভয়াবহ গ্রেট ডিপ্রেশন কিংবা 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কোনোটাই কি এই ফেড আটকাতে পেরেছিল? নাকি উল্টো এদের ভুল ডিসিশনের কারণে আজকের বিশ্বের অর্থনীতির অবস্থা এমন? আজকে আমরা সেই উত্তরটাই খুঁজব। আগে একটু দেখি এদের সেটআপটা কেমন। পুরো আমেরিকা জুড়ে এদের 12টা মেইন ব্রাঞ্চ বা ফেডারেল রিজার্ভ ব্যাংক আছে। বস্টন, নিউ ইয়র্ক থেকে শুরু করে শিকাগো, ডালাস হয়ে একদম সান ফ্রান্সিসকো পর্যন্ত এদের নেটওয়ার্ক। এখন আপনি যদি এদের ওয়েবসাইটে যান, দেখবেন বড় বড় বুলি আরনি আমাদের কর্মকর্তারা সর্বোচ্চ নৈতিকতা মেনে চলে, আমরা জনগণের কাছে দায়বদ্ধ, ইত্যাদি ইত্যাদি। ভাইরে ভাই, এই নৈতিকতা শব্দটা এদের কাছে জাস্ট একটা জোকস। কাগজে কলমে বলা হয় ফেড একটা স্বাধীন প্রতিষ্ঠান, এরা পলিটিক্সের ধারও ধারে না। কিন্তু আয়রনটা দেখেন, এই প্রতিষ্ঠানের বোর্ড অফ গভর্নর্সের 60 জন মেম্বারকে নিয়োগ দেয় কে জানেন? স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট। তাহলে বুঝেন এটা কতটা স্বাধীন। সব আসলে ভাই ব্রাদারদের কারবার। থিওরি অনুযায়ী এদের মেইন কাজ 3টা: দেশে বেশি বেশি চাকরি ব্যবস্থা করা, জিনিসের দাম যাতে না বাড়ে মানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ঠেকিয়ে রাখা, আর সুদের হার কন্ট্রোল করা। এখন আপনিই বলেন, বর্তমান বাজারে যে অবস্থা, জিনিসের দাম কি কমছে নাকি রকেটের গতিতে বাড়ছে? উত্তরটা আপনারাই আমার চেয়ে ভালো জানেন। তার মানে এদের মেইন কাজটা এরা ঠিকঠাক করতে পারছে না। ফেডের সবচেয়ে বড় পাওয়ার হলো টাকা ছাপানো, বা সুন্দর করে বললে মার্কেটে টাকার সাপ্লাই কন্ট্রোল করা। এরা US ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে মিলেমিশে কাজ করে। একটা ইন্টারেস্টিং তথ্য দেই, 2020 সালে মাত্র 1 বছরে ফেডারেল রিজার্ভ প্রায় 58 বিলিয়ন নোট সাপ্লাই দিয়েছিল। আর জানেন একটা $100 নোট ছাপাতে খরচ কত হয়? মাত্র 7.4 সেন্ট, মানে বাংলাদেশি টাকায় 8 থেকে 10 টাকার মতো। চিন্তা করেন, 8 টাকা খরচ করে একটা কাগজ বানাচ্ছে আর ওটার গায়ে $100 লিখে দিচ্ছে। তার বাংলা দাম হয়ে যাচ্ছে 12,000 টাকা। আর সেই কাগজ দিয়ে তারা পুরো পৃথিবী কন্ট্রোল করছে। ম্যাজিক না? কিন্তু সমস্যা টাকা ছাপানোতে না, সমস্যা হলো আনলিমিটেড টাকা ছাপানোতে। যখনই সরকার বা ফেড প্রয়োজনের অতিরিক্ত ডলার মার্কেটে ছাড়ে, তখনই আপনার আর আমার পকেটে থাকা টাকার মান কমে যায়। একটা সহজ উদাহরণ দেই, বাজারে যদি আলুর সাপ্লাই বেড়ে যায়, আলুর দাম কমে যাবে না? টাকার ক্ষেত্রেও সেম। এরা যত বেশি টাকা ছাপাবে, জিনিসের দাম তত বাড়বে। আর এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হলো গরিবের পকেট কাটার সবচেয়ে বড় হাতিয়ার। বেসিক্যালি আপনার পকেট থেকে টাকা চুরি হচ্ছে আর আপনি টেরও পাচ্ছেন না। ফেডারেল রিজার্ভ যে আসলে কার বন্ধু সেটা ক্লিয়ারলি বোঝা যায় 2008 সালের অর্থনৈতিক মন্দার সময়। তখন বড় বড় ব্যাংকগুলো লোভের বশে জুয়া খেলে ডুবে যাওয়ার অবস্থায়। সাধারণ আমেরিকানরা তাদের ঘরবাড়ি হারাচ্ছে, চাকরি হারাচ্ছে, রাস্তায় নামছে।
তখন আমাদের ত্রাতা ফেড কি করলো? তারা কি আমজনতাকে বাঁচালো? না, তারা বলল এই ব্যাংকগুলো হলো টু বিগ টু ফেল, মানে এরা এত বড় যে এদের ডুবতে দেওয়া যাবে না। যেমন ধরেন এআইজিকে বাঁচাতে ফেড প্রায় $85 বিলিয়ন বেল আউট প্যাকেজ দিল। এই টাকাটা কার? সাধারণ করদাতাদের, মানে পাবলিকের ট্যাক্সের টাকা। রেজাল্ট কি হলো? যেসব সিওরাই এ ধসের জন্য দায়ী, তারা সে টাকা থেকে মোটা অঙ্কের বোনাস নিয়ে, যাকে বলে গোল্ডেন প্যারাশুট, সেটা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেলেন। আর ওদিকে লাখ লাখ সাধারণ কর্মচারী বেকার হয়ে গেল। যদি ফেড সত্যি জনগণের বন্ধু হতো, তবে সে অসাধু ব্যাংকারদের জেলে ভরার কথা ছিল, পুরস্কার দেওয়ার না। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সিস্টেমটা আসলে কতটা রিগড। এরপর 2010 সালে লোক দেখানোর জন্য কিছু আইন কানুন করা হলো, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়েই গেছে। এবার আসি সবচেয়ে ডার্ক সাইডে, ইনসাইডার ট্রেডিং। এটা হলো ওপেন সিক্রেট। ফেড এবং কংগ্রেসের মেম্বাররা এমন সব গোপন ইনফরমেশন জানে যা আপনি জানি না। তারা আগে থেকেই জানে কখন কোন আইন পাশ হবে বা কখন সুদের হার বাড়বে বা কমবে। আর এই তথ্য কাজে লাগিয়ে তারা শেয়ার বাজারে ইনভেস্ট করে কোটি কোটি ডলার কামাচ্ছে। ন্যান্সি প্যালোসি, তার স্বামী পল প্যালোসি, এদের শেয়ার মার্কেটের প্রফিট দেখলে ওয়ারেন বাফেটও লজ্জা পাবে। তাদের টাইমিং এতই পারফেক্ট যে মনে হয় তারা ভবিষ্যৎ দেখতে পায়। আসলে তারা ভবিষ্যৎ দেখে না, তারা স্ক্রিপ্টটা আগে থেকেই জানে। চিন্তা করেন, আপনি বা আমি যদি কোনো কোম্পানির গোপন তথ্য জেনে শেয়ার বেচা কিনা করি, পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। কিন্তু এদের বেলায় সব মাফ, কারণ আইন যারা বানায়, আইন তাদের জন্য না। যদিও বলা হয় তাদের লেনদেন পাবলিকলি জানাতে হবে, কিন্তু ওইটা জাস্ট আই ওয়াশ। পুরো প্রসেসটাই একটা বিশাল ধোঁকাবাজি। দিন শেষে ফেডারেল রিজার্ভের ইতিহাস ঘাটলে একটা জিনিস পানির মতো পরিষ্কার। এটা আমেরিকার জনগণের জন্য কোনো সেফটি নেট না, বরং সরকার আর ব্যাংকাররা মিলে ইচ্ছামতো টাকা ছাপিয়ে ইতিহাসের অন্যতম ভয়াবহ ইনফ্লেশন তৈরি করছে। আর এর মাসুল কে দিচ্ছে? মাসুল দিচ্ছি আমি, আপনি এবং সারা বিশ্বের সাধারণ মানুষ। আমাদের তিলে তিলে জমানো টাকার মান কমে যাচ্ছে প্রতিদিন। অনেকেই এখন বলছেন ফেডারেল রিজার্ভকে হয় পুরোপুরি সংস্কার করা উচিত, নয়তো এটাকে ভেঙে দেওয়া উচিত। একই সাথে 1913 সালে জন্ম নেওয়া এর যমজ ভাই আইআরএসকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, কারণ ফেড আর আইআরএস এই দুই প্রতিষ্ঠানের পাওয়ার আনলিমিটেড, কিন্তু জবাবদিহিতা শূন্য। মনে রাখবেন বস, যখনই কোনো কেন্দ্রীয় ব্যাংক ভুল করে, তখন তার জরিমানা কোনো ব্যাংকার দেয় না, দেয় সাধারণ জনগণ। বাজার করতে গিয়ে যখন দেখবেন জিনিসের দাম ডাবল, তখন বুঝবেন এই জরিমানাটা আপনি দিচ্ছেন। ভিডিওটা যদি আপনার লজিকে হিট করে থাকে, তাহলে একটা লাইক দিন আর শেয়ার করে সবাইকে এই পেছনের খেলাটা জানিয়ে দিন। আপনার কি মনে হয়, ফেড কি আসলেই দরকারি নাকি শুধু বড়লোকদেরই ক্লাব? কমেন্টে জানান।